হ্যালো। স্যার, কন্ট্রোল রুম থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার, ওই নতুন ব্রিজের কাছে একটা মেয়ের লাশ পড়ে আছে। আচ্ছা, ঠিকানাটা বলুন। সকালবেলায় হঠাৎ ফোনের মধ্যে এরকমটা শুনে একটু অবাক হই, আর ওই ঠিকানায় কিছু পুলিশ পাঠিয়ে দিই। আমি সুদীপ, পুলিশে সাব ইন্সপেক্টর পদে রয়েছি। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে ওই ঘটনাস্থলের দিকে যাই, আর গিয়ে যে এমন অবস্থা দেখব সেটা আমি কখনোই আশা করিনি। লাশটি একটা মেয়ের, সেটা দেখেই বোঝা যাচ্ছে, তবে তার সারা শরীর রক্তাক্ত। তার বুকের বক্ষস্থল দুটি কেটে বুকের চামড়ার সাথে সমান করে দিয়েছে, সেই সাথে তার পেটটাও কেটেছে, যেন মনে হচ্ছে কেউ করাত দিয়ে কেটেছে। আর লাশটির পেটের সব নাড়ি ভুড়ি বাইরে বেরিয়েছিল। মেয়েটির উড়ুতেও ছুরি দিয়ে আঘাতের বেশ কিছু দাগও দেখা যাচ্ছে, আর মেয়েটির গোপনাঙ্গে একটা 3 ফিট লম্বা বিশিষ্ট কাঠের লাঠি অনেকটা ঢুকানো ছিল। লাশটাকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট দিয়ে লাশটাকে মারা হয়েছে। এমন একটা লাশের খোঁজ পেলে যেটা করার দরকার সেটাই করলাম। ময়না তদন্তের জন্য মেয়েটির বডিটাকে ফরেন্সিকে পাঠিয়ে দিলাম। ভাই, অনেকদিন পর দেখা, ভালোই হলো। এই কেসের দায়িত্ব নিশ্চয়ই আমার কাছেই থাকবে, তোমার অনেক হেল্প পাবো। ভাই, আমি চেষ্টা করবো আপ্রাণ। হসপিটালে এসে আমি দেখতে পেলাম ফরেন্সিকের ডাক্তারের নাম সুবিমল ঘোষ। খুশির খবর হচ্ছে, ডাক্তার সুবিমল ঘোষ আমার স্কুলের সিনিয়র বড় ভাই। আমার থেকেও 3 বছর সিনিয়র ছিল। আমার সাথে অনেক ভালো খাতিরও ছিল। এইচএস পাস করার পর ও মেডিকেলে ভর্তি হয়। যাই হোক, ডাক্তার সুবিমল যেহেতু পরিচিত, তাই এই কেস অনেক কাজে দেবে। লাস্টের রিপোর্ট করা শেষ হয়েছে? না, এখনো শেষ হয়নি, তবে প্রাথমিক অবস্থায় যা দেখেছি, তার যৌনাঙ্গে যে কাঠটি পাওয়া গেছে, সেই কাঠের মাথায় কিন্তু একটা ধারালো ছুরি পাওয়া গেছে। ও মাই গড, কি বলছো? মেয়েটাকে তো তাহলে অনেক কষ্ট দিয়ে মেরেছে। হ্যাঁ, অনেকটা কষ্ট দিয়েই মেরেছে। আচ্ছা, তুমি তাহলে রিপোর্টটা বের করো, আমি ওই মেয়েটার খোঁজ নিয়ে আসি। হাসপাতাল থেকে বের হয়ে ঘটনাস্থলে আবার ফিরে আসি। যদি কিছু একটা পেয়ে যাই এই আশাতেই আসা। যদি কিছু পাই তাহলে খুনের রহস্যটা ভেদ করতে অনেকটা সুবিধা হয় আর কি। এই ভেবে প্রায় 30 মিনিট খোঁজাখুঁজি করলাম, কিন্তু কিছুই পেলাম না। শুধুমাত্র একটা ছুরি আর ওই মেয়েটার একটা কাপড় ছাড়া। তবে সেই কাপড়ে রক্তের কোনো দাগ ছিল না। তার মানে মেয়েটিকে মেরে ফেলার আগেই নগ্ন করেছে খুনি। হঠাৎ করে মাথায় একটা চিন্তা এলো, এটা কোনো ধর্ষণের কেস নয় তো? সুবিমলের থেকে জানতে হবে এটা ধর্ষণের কোনো ব্যাপার আছে কিনা। ফোনটা বার করতে যাব সুবিমলকে ফোন করার জন্য, হঠাৎ আমার ফোনে একটা ফোন আসে। ও, স্বপন প্রামাণিক। স্বপন হলো আমাদের পুলিশেরই সদস্য। হ্যাঁ স্বপন, বলো। মেয়েটির বাড়ি আমাদের পলাশপুরের উত্তর পাড়ার এলাকায়। ও, ভেরি গুড, তুমি ওখানেই থাকো, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। ক্রাইম স্পট থেকে উত্তরপাড়া খুব একটা বেশি দূরে নয়, তাই রওনা দিয়ে দিলাম মেয়েটির বাড়ির উদ্দেশ্যে। মেয়েটির বাড়িতে গিয়ে জানতে পারলাম মেয়েটার নাম রুমি, বেঙ্গলে অনার্সে 3rd ইয়ারের ছাত্রী। আচ্ছা, ওকে আপনারা লাস্ট কখন দেখেছিলেন? গতকাল বিকেলে কলেজে যাওয়ার নাম করে বেরিয়েছিল, তারপর আর বাড়ি আসেনি। বিকালে কলেজে কেন? কোনো বন্ধু বান্ধবীর সাথে দেখা করতে গেছিল কি? সেটা তো আমরা কিছুই জানি না। ও যাওয়ার আগে শুধু বলে গেছিল কলেজে একটু কাজ আছে। মেয়েটির বাড়ি থেকে কথা বলে আমি থানায় চলে আসি। সবেমাত্র চেয়ারে বসেছি, আর এমন সময় আমার এক কলিগ অমল আমার কাছে এসে বলল, স্যার, আজকে নাকি একটা মেয়ের লাশ পাওয়া গেছে বিভৎসভাবে। হ্যাঁ, আমার মনে হয় মেয়েটিকে একটা গ্যাংয়ে মেরেছে। হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি? একটা মেয়েকে কেউ কখনো এরকম বিভৎসভাবে মারতে পারে না স্যার। এইভাবে কাউকে খুন করলে আগে প্ল্যান করেই খুন করে খুনিরা, আর এমন প্ল্যান একজন করতে পারা অসম্ভব। এই খুনের পিছনে কয়েকজনের হাত আছে, এটা আমি শিওর। যে কয়েকজনই থাকুক না কেন, খুনিদের বাহির করতে হবে। আর কেনই বা খুনটা করলো এটা জানা সব থেকে বেশি জরুরি। হ্যাঁ স্যার, খুনিকে তাড়াতাড়ি বের করা দরকার। হ্যাঁ। মেয়েটিকে কেন মারলো খুনি, আর এত কষ্ট দিয়ে? অনেক দিনের শত্রুতার জের ছাড়া এরমভাবে কেউ মারতে পারে না। মেয়েটার লাশ দেখেই বোঝা যাচ্ছিল যে খুনির ভিতর প্রচুর পরিমাণে রাগ কাজ করছিল। খুনি মনে হচ্ছে মেয়েটির পরিচিত কেউ হবে। হঠাৎ শত্রুতার জেরে এত কষ্ট দিয়ে মারতে পারবে না কেউ। মেয়েটির সাথে অনেকদিন আগে বা রিসেন্ট কারোর সাথে কোনো ঝগড়া বা ঝামেলা হয়েছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। কালকে একবার মেয়েটির কলেজে যাব, দেখি কোনো ক্লোজ বন্ধু বান্ধবীদের সাথে কথা বলে কিছু পাওয়া যায় কিনা। এইসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টে বেজে গেছে।
তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসি। বাড়ি এসে খাওয়া দাওয়া শেষ করে মাকে এই খুনের ঘটনার বিবরণ দিচ্ছিলাম। মা সবটা শুনে বলল, মানুষ কিভাবে একজনকে এইভাবে খুন করতে পারে? হ্যাঁ মা, আমিও তো এটাই ভাবছি। পৃথিবীর মানুষগুলো সত্যি খুব পাষাণ হয়ে গেছে রে বাবা। তুই সাবধানে চলিস বাবা। আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। সুদীপ বাবু ভালো আছেন? আপনি যতই চেষ্টা করুন খুনিকে আপনি ধরতে পারবেন না। তৈরি থাকুন সুদীপ বাবু, খুব তাড়াতাড়ি আরও একটা সুখবর পেতে চলেছেন। আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি সত্যি কেউ এসেছিল? এমনভাবে একটা দমকা ঠান্ডা বাতাসে গাটা কেমন যেন শিউরে উঠল। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যাওয়াতে ফোনটা বার করে একটু ফেসবুক খুললাম, আর দেখলাম মেয়েটিকে নিয়ে অনেক পোস্ট হয়েছে। তার মানে ঘটনাটা পুরো শহরে জানাজানি হয়ে গেছে। যাই হোক, খুনিকে তাড়াতাড়ি ধরতে হবে। কিন্তু ওটা কোনো অসুরেরই ছিল নাকি কোনো স্বপ্ন ছিল যে আমাকে বলছিল খুব তাড়াতাড়ি সুখবর পেতে চলেছি? তার মানে ও কিসের কথা বলতে চাইছিল? পরের দিন সকালে রুমার কলেজে এসে ওর বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে কথা বলি। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছিল, খুব একটা আশানুরূপ উত্তর পাচ্ছিলাম না। তাই কলেজ থেকে অফিসে আসার জন্য রওনা দিলাম, আর পিছন থেকে কেউ একজন ডাক দিল, স্যার এইদিকে একটু শুনবেন। আমি পিছনে ফিরে দেখলাম একটা মেয়ে। হ্যাঁ বলো, কিছু বলতে চাও? স্যার আমি রুমার খুনিকে চিনি। সত্যি চেনো? কে সে? কিছুদিন আগে কলেজের দিকে যাওয়ার জন্য আমি আর রুমা রাস্তা দিয়ে হাঁটছিলাম। এমন সময় রুমার এক্স বয়ফ্রেন্ড এসে রাস্তা আটকায়। এক পর্যায়ে ওদের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়। তখন তার এক্স বয়ফ্রেন্ড রুমাকে হুমকি দিয়েছিল যে রুমাকে মেরে ফেলবে। আমি শিওর স্যার, ওই ছেলেটাই রুমাকে মেরেছে। কে সে ছেলে? চেনো তুমি? চিনি না, তবে জানি ছেলেটার নাম রাহুল। আমাদের কলেজে আমাদের ব্যাচেই পড়াশুনো করে। তাকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার নাম আর নাম্বারটা দিয়ে যাও। হ্যাঁ ডাক্তার বলো। কোথায় আছো তুমি? এই তো অফিসের দিকে যাচ্ছি। কেন ডাক্তার? আমার এখানে আসো তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? কোনো অসুবিধে? তুমি আগে তাড়াতাড়ি আসো, তারপর সব বলছি। ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে আমি হাসপাতালের দিকে যেতে থাকি, আর ভাবতে থাকি হঠাৎ কি যে হলো, ডাক্তার আমাকে এরম ভাবে কেন ডেকে পাঠালো? মেয়েটির লাশের কিছু হয়নি তো? আরও এরকম বিভিন্ন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। এসেছো, শোনো, তোমাকে একটা জরুরি কথা জানাচ্ছি। যে মেয়েটির ফরেন্সিক করছি তার শরীরের ভেতর থেকে একটি মেমোরি কার্ড পাওয়া গেছে। মেমোরি? লাশের ভেতর মেমোরি? এটা আবার কেমন কথা ডাক্তার? কই দেখি একবার। মেমোরিটা কি ভালো? যদি ভালো হয় তাহলে আমরা কোনো ক্লু পেতে পারি। ভালো কিনা জানি না, তবে চেক করে দেখি যদি কিছু পাই। হ্যাঁ, একবার কম্পিউটারে লাগিয়ে দেখো। এর মধ্যে তো তেমন কিছু নেই, কিন্তু হ্যাঁ একটা 2 মিনিটের অডিও ক্লিপ আছে। হ্যালো স্যার, পলাশপুরে নদীর ধারে একটা লাশ পড়ে আছে, আপনি তাড়াতাড়ি আসুন। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? কোনো খারাপ খবর? হ্যাঁ, নদীর ধারে একটা লাশ পাওয়া গেছে। ডাক্তার তুমি অডিওটা ভালোভাবে শোনো, আমি গিয়ে লাশটাকে দেখি। লাশের কাছে গিয়ে যখন দেখি, সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কারণ লাশটা একটা পুরুষ মানুষের লাশ ছিল। এর আগে রুমার লাশটার মতোই বিভৎসভাবে মেরেছে। ছেলেটির দুটো ঠোঁট এমনভাবে কেটে নিয়েছে যে সব দাঁতগুলো দেখা যাচ্ছে, এবং একটা দুটো দাঁতও নেই, আর দাঁতের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে ওর জিভটাও কাটা। লাশটিকে দেখেই মনে হচ্ছে একই খুনি দুজনকে খুন করেছে, কারণ গতকাল রুমার লাশটাও ঠিক এইরকম ভাবেই পড়েছিল। খুনি কি তাহলে কোনো পরিকল্পনা করে খুন করছে? প্রায় একই সময় দুটি বিভৎস লাশ। এখন যেন পুরো শহরটা একটা ভয়ের মধ্যে রয়েছে। যাই হোক, লাশটির ফরেনসিক করার জন্য ডাক্তার সুবিমলের কাছে পাঠিয়ে দিই। এই দেখো। এটা তো দেখেছি, নতুন কিছু দেখাও ডাক্তার। যেটা দেখছো সেটা কিন্তু এটা নয়, এটা পরের লাশের ভিতর থেকে পাওয়া গেছে। কি বলো ডাক্তার? তাহলে আমি পুরোপুরি শিওর এই খুন দুটি একজনই করেছে। তুমি দেখো এই মেমোরিতে কি আছে। আর হ্যাঁ, ওই আগের রেকর্ডিংটা তো আমি শুনিনি, একবার চালাও, শুনে দেখি, তারপর এই মেমোরিটাতে কি আছে সেটা দেখবো। এই যে মিস রুমা, আজকে আপনার শেষ দিন, আর আপনাকে
এমন ভাবে মারবো যেটা কেউ দেখলে আটকে উঠবে। আজকে আপনার পাপের শাস্তি হবে। এই অল্প কিছু কথা রেকর্ড করে রেখেছিল খুনি, যেটা শুনেই বোঝা যাচ্ছে যে এই কণ্ঠের মানুষটাই খুনি। যাই হোক, এবার ছেলেটার লাশ থেকে যে মেমোরিটা পাওয়া যায় সেটাতে কি আছে দেখার জন্য সুবিমল মেমোরিটা কম্পিউটারে লাগায়। স্ট্রেঞ্জ, এর মধ্যেও সেম একই রকমের একটা অডিও ক্লিপ আছে, তাছাড়া আর কিছু নেই। এই যে মিস্টার সুরেশ, আজকে আপনার শেষ দিন। অনেক দিন বেঁচে ছিলেন, এমন অপকর্মের সাথে যুক্ত থেকেও আজকে আপনার অপকর্মের শাস্তি হবে, আর এমন শাস্তি কেউ দেখেনি। এইটুকু শুনে বোঝা যাচ্ছে যে এটা খুন করার আগের রেকর্ড। তার মানে খুনগুলো প্ল্যান মাফিকই করেছে খুনি। আচ্ছা ডাক্তার, রুমার লাশের ওপর কোনো ধর্ষণের ট্রেস পাওয়া গেছে? না, তেমন কিছু পাইনি। আর মেয়েটির জরায়ুটাও খুঁজে পাওয়া যায়নি, কাটা ছিল, তাই আসলে চেক করতেও পারা যায়নি যে ধর্ষণের কেস কিনা। তবে উপর থেকে দেখে মনে হচ্ছে না এটা ধর্ষণের কেস বলে। ও মাই গড, পাওয়া যায়নি মানে? ভিতর থেকে কিভাবে উধাও হয়? যে কাঠটি পাওয়া গেছে সেটাতে যে ছুরিটা ছিল না, সেই দিয়েই কিন্তু জরায়ুটাও কাটা হয়েছে। খুনি জরায়ু কেটে নিয়ে গেছে? আবার অডিও রেকর্ডে বলছে মেয়েটি কোনো অপকর্মের সাথে যুক্ত ছিল, সেই জন্যই নাকি খুন করেছে। তাহলে কি মেয়েটি কোনো রুম ডেট বা এমন কিছুর সাথে জড়িত ছিল? হ্যাঁ সুদীপ, আমারও মনে হচ্ছে এই ছেলেটাও সেই অপকর্মের সাথে যুক্ত ছিল, তাই একইভাবে মেরে ফেলেছে খুনি। হয়তোবা। তার মানে এই অপকর্মের সাথে যে যে যুক্ত ছিল সবাইকে মেরে ফেলবে এই খুনি, কিন্তু তার আগে এই খুনিকে বের করতেই হবে। সুদীপ, কিন্তু এবার বড় প্রশ্ন, সে অপকর্মটা কি সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, ডাক্তারের সাথে ছেলেটার ফরেনসিক রিপোর্ট নিয়ে কথা হচ্ছিল, আর ঠিক সেই সময় আমার কাছে একটা ফোন আছে আননোন নাম্বার থেকে। হ্যালো, কে বলছেন? স্যার, আমি দীপ্তি, রুমার বান্ধবী বলছি, চিনতে পেরেছেন? হ্যাঁ দীপ্তি, বলো। স্যার, যে ছেলেটার কথা বলছিলাম সে আজকে কলেজে এসেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। এসেছে? ওয়েট করো, আমি আসছি। তুমি ওই ছেলেটাকে দেখে রাখো কোথায় কোথায় যাচ্ছে। ওকে স্যার, আমি দেখছি, আপনি তাড়াতাড়ি আসুন। ফোনটা কেটে দিয়ে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। ছেলেটাকে দেখার পর আমি ওকে ধরে নিয়ে থানায় চলে আসি। ছেলেটাকে থানায় নিয়ে আসার পর জানতে পারি ছেলেটা লোকাল কাউন্সিলরের ছেলে। তাই ভালোভাবেই ছেলেটাকে বলি, তোমার নাম কি? আমার নাম রাহুল। রুমার সাথে তোমার কিরকম সম্পর্ক ছিল? ভালোবাসতাম, কিন্তু আমাকে পাত্তা দেয়নি। তাই বলে মেরে ফেলেছ? আমি মারিনি। তাহলে সেদিন কেন বলেছিলে যে তুমি রুমাকে খুন করবে? রুমা আমার সাথে ভালোবাসার নাটক করেছে, তাই একটু রেগে গিয়ে বলেছিলাম এমনি, কিন্তু তাই বলে আমি মারিনি। তাহলে কে মেরেছে? কে মেরেছে সেটা জানি না, তবে যে মেরেছে ভালো করেছে, খুব দেমেক ছিল বেশি। এটা শোনার পর আমার অনেকটাই রাগ হয়ে যায়, তাই ওকে অ্যারেস্ট করে 2 দিনের রিমান্ড নেওয়ার জন্য পাঠিয়ে দিই। আর ভাবতে থাকি ওই মেমোরি কার্ডের ভয়েসের সাথে এই ছেলেটার ভয়েসের কোনো মিল নেই। মনে হচ্ছে এই ছেলেটা সত্যিই খুন করেনি, তবে ছেলেটা খুনের সাথে জড়িত থাকলেও থাকতে পারে। ছেলেটাকে লকআপে রেখে আমি ডাক্তার সুবিমলের কাছে আবার ফিরে যাই, লাস্টের থেকে আর কিছু তথ্য জানা গেল কিনা সেটা জানার জন্য। হসপিটালে এসে যা জানলাম তাতে আমি অবাক হয়ে যাই। ছেলেটিকে এরকম বিভৎস করার আগেই মেরে ফেলেছিল। আগেই মেরেছে? কিন্তু কিভাবে? লাশটির শরীরে ক্যাটামিন ড্রাগ পাওয়া গেছে। ক্যাটামিন ড্রাগস আবার কি? এটা একটা ড্রাগ, চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন অপারেশন করার সময় অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, অ্যানেস্থেসিয়ার কারণে। তবে হ্যাঁ, এটা যদি কারো শরীরে অধিক মাত্রায় পুশ করা হয় তবে কিন্তু সে মারাও যেতে পারে, আর ফরেন্সিক কিন্তু তার কোনো কুলকিনারাও করতে পারবে না। তবে এই লাশটির ভিতর যে ক্যাটামিন ড্রাগটা পাওয়া গেছে সেটা কিন্তু এক্সপায়ার্ড ছিল, আর খুনির লাশের শরীরে অধিক পরিমাণে ডেট এক্সপায়ার্ড ড্রাগটা পুশ করার ফলে ছেলেটি কিন্তু অজ্ঞান হয়ে তখনই মারা গেছিল। ডেট এক্সপায়ার্ডের কারণে এই ড্রাগটি এই লাশের শরীর থেকে পাওয়া গেছে, না হলে পাওয়া যেত না। তবে আমার মনে হয় খুনি যখন এই ড্রাগটা পুশ করেছিল তখন বুঝতে পারেনি সে মারা গেছে, তাই তারপরেও তার সাথে এমন অমানবিক অত্যাচার করেছে। যদি জানতে পারতো যে সে মারা গেছে তাহলে খুনি অত্যাচারটা মনে হয় না করতো লাশটার সাথে, এমনি ফেলে দিয়ে চলে যেত খুন করে। হ্যাঁ, আচ্ছা ডাক্তার, রুমাকে কিভাবে মেরেছে? রুমার সাথে এমন অত্যাচার করার আগে নাকি পরে মেরেছে সেটা জানা যায়নি, তবে হ্যাঁ, শ্বাসরুদ্ধ করে মেরেছে। এই লাশটির শরীরে যেহেতু ড্রাগটি পাওয়া গেল, সেই অনুযায়ী বোঝা যাচ্ছে মেয়েটির শরীরেও এই ড্রাগটি পুশ করা হলেও হতে পারে।
আর ওই ড্রাগটা হয়তো এক্সপায়ার ছিল না, তাই কোনো কুলকিনারা করা যায়নি। হ্যাঁ ঠিক, তাহলে আমাদের বার করতে হবে এই মেয়েটা আর এই ছেলেটা কি খারাপ কাজে জড়িত ছিল। আর এই ছেলেটির লাস্টের পরিচয় তো এখনো জানা গেল না, আগে এর পরিচয়টা খুঁজে বার করতে হবে। ডাক্তার, তুমি এসব রিপোর্টগুলো সব প্রিন্ট আউট দিয়ে রাখো। ওকে। এরপর আমি বাড়ি চলে আসি। তখন সন্ধে হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে সবে একটু বসেছি, আর আমার কাছে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। হ্যালো। স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেললো। কি কি হয়েছে? আপনি কোথায় আছেন এখন? এই কথাটা শেষ হতে না হতেই ফোনটা কেটে গেল। আমি আবার সেই নাম্বারে কল দিলাম, কিন্তু বন্ধ পেলাম। হ্যালো, আমার নাম্বারে এক্ষুনি একটা কল এসেছিল। এই নাম্বারটাকে এক্ষুনি ট্রেস করো যে কোথায় লোকেশন আছে। এরপর আমি তাড়াতাড়ি করে থানায় যাই। স্যার, নাম্বারটা অনেকক্ষণ ধরে ট্রেস করার চেষ্টা করছি, কিন্তু ফোনটা সুইচ অফ থাকার জন্য কিছুতেই ট্রেস করতে পারছি না। আচ্ছা, সর্বশেষ লোকেশনটা কোথায় ছিল সেটা দেখো তো। ওকে, দেখছি। সর্বশেষ লোকেশন হলো পলাশপুরের পুরনো বাজারের কাছে যে রাস্তাটা আছে সেই রাস্তাতেই কানেক্ট ছিল। তারপর থেকে ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে পুরনো বাজারের কাছে চলে আসি, আর এসে দেখি পুরনো বাজারে তখন অনেক লোকের ভিড়, কারণ বাজে তো মাত্র রাত্রি 8টা। এত লোকের ভিড়ের মাঝখানে কিভাবে কেউ একটা ছেলেকে মেরে ফেলবে? তবুও আমি গাড়িটা নিয়ে বাজার এলাকার পুরো রাস্তাটা ভালোভাবে ঘুরে আসি, কিন্তু কোনো প্রকার এমন কিছু দেখতে পেলাম না। কি করব বুঝতে পারছি না। হঠাৎ মনে পড়লো কল রেকর্ডটা আরেকবার শোনা দরকার, তাই তাড়াতাড়ি করে অফিসের দিকে যেতে থাকলাম। অফিসে ফিরে এসে ওই লোকটার কল রেকর্ডটা বারবার শুনতে থাকলাম। রেকর্ডটা শুনে তেমন কিছু বোঝা যাচ্ছিল না, তবে শুনে মনে হচ্ছিল ছেলেটা অনেক ভয়ের মধ্যে ছিল, আর কোনো গাড়ির ভিতরে ছিল। কারণ গাড়ির ভিতরে থাকলে যেমন কাঁপা কাঁপা কণ্ঠ হয়, ঠিক তেমনই ছিল ওই লোকটার কণ্ঠ। আর লোকটিকে বড় মানুষের মতো লাগছে না, মনে হচ্ছে যেন 18 থেকে 20 বছর বয়স হবে। অনেকক্ষণ অফিসে বসে থাকার পর এবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আসার আগে আমি পুরনো বাজারে 2জন পুলিশকে রেখে আসি পাহারা দেওয়ার জন্য। যদি কোনো প্রকার কোনো সন্দেহজনক ঘটনা ঘটে তাহলে যেন সাথে সাথেই আমাকে কল করে। বাড়িতে এসে বসে বসে ভাবতে থাকি যে কল করেছিল সে তখন বলেছিল আমায় মেরে ফেললো, কিন্তু তারপর প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো লাশের খবর পেলাম না। তাহলে কি কেউ আমাকে চিট করলো, নাকি সত্যি সত্যি কেউ বিপদে পড়েছে? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। কি সুদীপ বাবু, কাউকে বাঁচাতে পারবেন না, সবাই এক এক করে শেষ হয়ে যাবে। হঠাৎ এই আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়, আর সামনে উঠে দেখি একটা ছায়া মূর্তি। আমি তখন একটু ভয় পেয়ে যাই। কেন শেষ হবে? কি 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 দোষ ছিল ওদের? আর তুমি বা কে? সেটা তো আপনার খোঁজার কাজ। আমি শুধু আপনাকে বলতে এলাম যে আপনি কাউকে বাঁচাতে পারবেন না, তাই বৃথা চেষ্টাও করবেন না। এটা বলার পরেই ছায়ামূর্তিটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। অফিসে আসার আগে পুরনো বাজার থেকে ঘুরে এসেছি। যাদের পাহারা দিতে রেখে এসেছিলাম তাদের সাথে দেখা করে এলাম। তারা গতকাল রাত্রে কিছুই দেখেনি। তখন যদি মেরে ফেলতো তাহলে তো এতক্ষণে খুনের খবর পাওয়া যেত, কিন্তু সেটাও তো পেলাম না। তার মানে কি এখনো খুন করেনি? আর কাল রাত্রে ওই ছায়ামূর্তি এসে আমাকে কি বলতে চাইছিল? ওটা কি আদৌ ছায়ামূর্তি ছিল, নাকি আমার কোনো মনের ভুল ছিল? এত টেনশনের মধ্যে মনে হয় ভুলভাল স্বপ্ন দেখেছি। তারপর অমলবাবু, এই ছোকরা কিছু বলল? না স্যার, শুধু বলছে ওই মেয়েটিকে ভালোবাসতো, কিন্তু মেয়েটি ওকে পাত্তা দেয়নি, তাই ওর ওপর অনেকটা রাগ ছিল, কিন্তু ও মারেনি। এর থেকে বেশি কিছু জানতে পারিনি স্যার। হঠাৎ আমার মাথায় একটা চিন্তা কাজ করলো। আচ্ছা, মেমোরিটা কোন কোম্পানির আর কোন দোকান থেকে নিয়েছে? দোকানটা খুঁজে পেলেই তো তার সিসিটিভি চেক করলেই তো খুনিকে পাওয়া যাবে। যেমনি ভাবা ঠিক তেমনিই কাজ। স্যার, মেমোরি কার্ডটা হলো ওয়েট্রন কোম্পানির, আর আমাদের শহরে ওই কোম্পানির মেমোরি কার্ড মাত্র একটা দোকানেই বিক্রি হয়। ঠিক আছে, আমি ওই দোকানে এক্ষুনি গিয়ে কথা বলছি। এই মেমোরি কার্ডটি আমাদের দোকান থেকে নিয়েছে, কারণ এই মেমোরি এই শহরে আর কেউ বিক্রি করে না। এই মেমোরি জলের ভেতরে 1000 দিন থাকলেও নষ্ট হবে না, তাই দামটা একটু বেশি। ও আচ্ছা, তুমি কি জানো এই মেমোরি কার্ডটা কে নিয়েছে? জানি না স্যার, তবে এই মেমোরিটি দামি মেমোরি হওয়ার জন্যে মাসে 2-4টার বেশি বিক্রি হয় না, তাই সিসি ক্যামেরা ফুটেজ দেখলে বোঝা যাবে কে নিয়েছিল। আচ্ছা দেখাও। আমি সিসিটিভি ফুটেজ দেখতে থাকি।
এই মাসে ওই মেমোরি কার্ড মাত্র 5 জন কিনেছে। এক এক করে আমি সবার ছবি দেখতে থাকি। হঠাৎ দেখি দীপ্তিও এই মেমোরি কিনছে। আর এটা দেখেই আমি বলি, ও মাই গড, তার মানে দীপ্তি এই মেমোরি কার্ডগুলো কিনে আর অডিও রেকর্ড করে খুনগুলো করছে আর আমাকে অন্য কিছু বোঝাচ্ছে। এর মানে হচ্ছে দীপ্তিও জড়িত আছে এই খুনের সাথে। আমি দোকান থেকে থানায় ফিরে এসে 2 জন পুলিশকে পাঠিয়ে দিয়েছিলাম দীপ্তিকে ধরে আনার জন্য। আর বসে বসে ভাবতে থাকি যে দীপ্তি কি খুনগুলো করেছে? না, একজন মেয়ে মানুষের দ্বারা এইরকম ভাবে মারা পসিবল না। তাহলে দীপ্তি কেন মেমোরি কার্ড কিনতে গেছিল? এইসব ভাবতে ভাবতে হঠাৎ একটা ফোন আসলো। হ্যাঁ স্বপন, বলো। স্যার, দ্বিতীয় যে লাশটা পাওয়া গেছে তার সম্পর্কে সবকিছু জানা গেছে। ও ভেরি গুড। তার বাড়ি কোথায়? স্যার, লোকটির নাম সুরেশ সরকার, বাড়ি সোনারপুরে। তিনি পেশায় একজন গাইনি ডাক্তার ছিল। সোনারপুর? আবার একজন ডাক্তার? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। ফোনটা কেটে দেওয়ার পর ভাবতে থাকি, তাহলে কি এই রুমার সাথে এই ডাক্তার ছেলেটির কোনো পরিচয় ছিল? দীপ্তিকে ধরলে সব জানতে পারা যাবে। তবে খুনি একজন ডাক্তারকে কেন এইভাবে মারল? আর এই ডাক্তারই বা কোন অপকর্মের সাথে যুক্ত ছিল? এইসব ভাবতে ভাবতে পুলিশ দীপ্তিকে ধরে নিয়ে এলো। আমাকে এভাবে কেন ধরে নিয়ে আসলেন স্যার? খুনিকে তো আমি ধরিয়ে দিলাম। দেখো তো চিনতে পারো কিনা। হ্যাঁ, এটা তো আমার মেমোরি কার্ড। আপনার কাছে কেন? এই মেমোরি কার্ড 2 জন লাশের মধ্যে পাওয়া গেছে। তার মধ্যে একজন তোমার বান্ধবী রুমা। কেন তুমি এই মেমোরিগুলো কিনেছিলে? আর কিনে কাকে দিয়েছিলে? সত্যি করে বলো, না হলে কিন্তু তোমাকে জেলে দিয়ে দেব। বিশ্বাস করুন স্যার, মেমোরি দুটি কেনার পিছনে কারণ রয়েছে। আমার বান্ধবীর একটা মোবাইল কিনেছিল। কোন বান্ধবী? পল্লবী। আচ্ছা, তারপর বলো। আমি ওর মোবাইলে গান শোনার জন্য মেমোরি কিনতে যাই। প্রথম মেমোরিটি কিনে বাড়ি যাওয়ার সময় কোথায় যে পড়ে যায় বুঝতে পারি না। তারপর আবার কিনতে যাই, অলৌকিকভাবে মেমোরিটিও হারিয়ে যায়। এরপর থেকে আমি আর মেমোরি কিনিনি। আমি সত্যি বলছি স্যার, আমি কিছুই জানি না এই মেমোরি সম্বন্ধে। আসলে দীপ্তির কথা শুনে মনে হচ্ছিল যে সত্যি কথাই বলছে, তাই ওকে ছেড়ে দিলাম। আর তার সাথে 2 জনকে পিছনে লাগিয়ে দিলাম যে দীপ্তি সবসময় কি করছে, কোথায় যাচ্ছে, সব যেন নজর রাখে। হ্যাঁ স্বপন, বলো। স্যার, পুরনো বাজারের পাশের রাস্তায় একটা লাশ পাওয়া গেছে। ও শিট। আচ্ছা, তুমি ওখানকার পরিস্থিতি হ্যান্ডেল করো, আমি এক্ষুনি আসছি। গতকাল রাত্রে যে কল করেছিল তাকেই মনে হয় মেরে দিয়েছে। ইস, ছেলেটাকে রক্ষা করতে পারলাম না। ঘটনাস্থলে গিয়ে যা দেখলাম তাতে আমি আশ্চর্য হয়ে গেলাম। এই ছেলেটাকে তো আমি চিনি, এর নাম তো সাগর। এ তো পুরনো বাজারে একটি দোকানে কাজ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই লাশটা বীভৎসভাবে ছিল না, সাধারণ একটা লাশের মতোই লাগছিল। পাশেই ওর মোবাইলটা পড়ে থাকতে দেখলাম। কালকে এই মোবাইল থেকেই মনে হয় আমাকে ফোন করেছিল। এইসব দেখতে দেখতে হঠাৎ দেখতে পেলাম একটা সাদা কাগজে মোড়া কিছু। আমি ওটা হাতে নিয়েই খুলে দেখলাম ওর ভিতরে একটা মেমোরি কার্ড। এখন আর বুঝতে বাকি রইল না যে এই খুনটাও ওই একই খুনই করেছে। কিন্তু এই ছেলে আবার কি দোষ করলো? আমি অফিসে ফিরে আসার পর ওই মেমোরি কার্ডটা ল্যাপটপে লাগিয়ে শুনতে লাগলাম। এই যে সাগর, তুমি যতই কিছু করো, এই অপকর্মের সাথে জড়িত থেকে তুমি বেঁচে যেতে পারবে না, যতই পরিচিত হও তুমি। অডিও রেকর্ডটা শুনেই বোঝা যাচ্ছে যে খুনি সাগরকে আগের থেকে চিনত, তাই ওর দেহটা ওরকমভাবে বিভৎস করে রাখেনি। ডাক্তার, সাগরের রিপোর্ট কি বলছে? রিপোর্টে সাগরের শরীরে কোনো আঘাত বা অত্যাচার করেছে এমন কিছু পাওয়া যায়নি, শুধু মৃত্যুর কারণটা পাওয়া গেছে। এই ছেলেটাকে আমি চিনি, কি কারণে মারা গেছে? ব্ল্যাঙ্ক ইঞ্জেকশন। ব্ল্যাঙ্ক ইঞ্জেকশন মানে? যখন সিরিঞ্জের ভিতর কোনো ওষুধ না দিয়ে শুধু বাতাস দিয়েই পুশ করা হয়, তখন সহজেই সেই মানুষটি মারা যায়। ও, তাহলে সাগরকে এইভাবে মেরেছে? হ্যাঁ শুধু। হাসপাতাল থেকে বেরিয়ে সোজা অফিসে চলে আসি আর ভাবতে থাকি একজন খুনি এতগুলো খুন করছে কিন্তু ধরতে পারছি না। এদিকে আবার খুনিটা সাগরকেও চেনে। আচ্ছা, খুনগুলোকে ওই অশরীরই করছে না তো? না না, এটা কি করে সম্ভব? ভূতে আবার কেউ কোনোদিন খুন করেছে নাকি? আর তাছাড়া ওটা আমার নেহাতি স্বপ্ন মাত্র, এছাড়া আর কিছুই না। 3টে খুন, 3 জনের বাড়ি বিভিন্ন জায়গায়। এইসব ভাবতে ভাবতে আমার একটা ফোন আসলো। হ্যালো স্বপন, বলো। স্যার, খুনির মনে হয় নেক্সট টার্গেট আমি। তুমি মানে? স্যার একটু দেখা করবেন স্যার, প্লিজ। স্যার খুনি এবার আমাকেই মারবে স্যার।
ঠিক আছে, আমি তো অফিসেই আছি, তুমি আসো। ফোনটা কেটে দিয়ে বসে বসে স্বপনের জন্য অপেক্ষা করছি, আর ভাবছি স্বপন আবার হঠাৎ এরকম কথা কেন বলছে। ও আবার কি অপকর্মের সাথে যুক্ত ছিল নাকি? কিছুক্ষণ অপেক্ষা করার পর স্বপন চলে আসে। কি হয়েছে বলো এবার। স্যার খুনি এবার আমাকেই মারবে স্যার। তোমাকে খুনি মারবে কেন? স্যার প্রায় 3 বছর আগে রুমা আর এই ডাক্তার সুরেশের সাথে পরিচয় হয় আমার। রুমা আর সুরেশ মিলে একটা মেয়েকে কিডন্যাপ করে, আর তার মধ্যে আমাকেও জড়িয়ে ফেলে। মেয়েটির নাম ছিল প্রিয়াঙ্কা। মেয়েটির নামে ব্যাংকে প্রায় 50 লাখ টাকা ছিল আর 30 বিঘা জমি ছিল। মেয়েটির বিভিন্ন কৌশলে জমির দলিলগুলোতে সই করিয়ে আর চেকেও সই করিয়ে নেয়। আসলে মেয়েটি রুমার পরিচিত ছিল। সাগরকে ভাড়া করে রুমা এই মেয়েটিকে তুলে এনেছিল আর মেয়েটিকে স্বাক্ষর করিয়ে নিয়েছিল। কিন্তু এই মেয়েটি না খুব সুন্দরী আর স্মার্ট ছিল, তাই আমি আর ডাক্তার সুরেশ দুজন মিলে সামলাতে না পেরে নিজেদেরকে মেয়েটিকে ধর্ষণ করে ফেলি আর মেরে ফেলি। তারপর মেয়েটির লাশটাকে রেল লাইনের ট্রেনের নিচে ফেলে দিই, আর এতেই সবই ভাবে মেয়েটি আত্মহত্যা করে। এরপর যখন ফরেন্সিক রিপোর্টের জন্য মেয়েটির লাশটা পাঠানো হয়, তখন সেখানে ডাক্তার সুরেশ বিভিন্ন কৌশল লাগিয়ে ফরেন্সিক রিপোর্টটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়, আর তাতেই আমরা দুজনে বেঁচে যাই এত বড় পাপ কাজ থেকে। একে একে 3 জন মারা গেছে, শুধু আমি বাকি। এবার আমাকেই মারবে। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। স্বপনের কথা শুনে আমি পুরো শকড হয়ে যাই। একজন পুলিশ হয়ে এই রকম নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারে, সেই সাথে ধর্ষণও? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ছি স্বপন, তুমি এরকম কাজ করতে পারলে? আমি অনেক বড় পাপ করেছি, আমাকে বাঁচান স্যার, প্লিজ আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, তোমার পাপের শাস্তি আইনগতভাবে হবে, তবে তোমার মাধ্যমে খুনিকে ধরতে হবে। আচ্ছা, সেদিন তোমরা কয়েকজন ব্যতীত আর কেউ ছিল ওখানে? না স্যার, আর কেউ ছিল না। তাহলে খুনগুলো কে করছে? সেটা আমিও তো বুঝিনি স্যার, সেদিন কেউ ছিল না আশেপাশে। আচ্ছা তুমি বাড়ি যাও, আমি দেখছি। আর হ্যাঁ, এই কয়েকদিন তোমার বাড়িতে পুলিশ পাহারা রেখে দিচ্ছি, তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা ঠিক আছে স্যার। স্বপন চলে যাওয়ার পর আমি ভাবছি সব লাশগুলোর পিছনে তাহলে এই কাহিনী। আসলেই তারা যে অপরাধের সাথে জড়িত ছিল সেটার কোনো ক্ষমা হয় না। কিন্তু খুনগুলো কে করছে? যেহেতু তারা এত খারাপ কাজের সাথে জড়িত ছিল, তাহলেও তাদের আইনগতভাবে শাস্তি দেওয়া উচিত ছিল। খুনি কেন নিজের থেকে খুন করে নিজেকে অপরাধী করছে? যাই হোক, এই স্বপনের মাধ্যমে খুনিকে ধরতে হবে, আর সেই সাথে স্বপনের শাস্তিটাও সুনিশ্চিত করতে হবে। সবগুলো খুন প্রায় রাতেই হয়েছে, তাহলে যদি নেক্সট টার্গেট স্বপন হয়, তাহলে রাতেই স্বপনকে খুন করার চেষ্টা করবে খুনি। তাই আজকে রাতে আমিও স্বপনের বাড়ি পাহারা দেব। সারাদিন কাটার পর আমি স্বপনের বাড়ি চলে আসি। স্বপনের বাড়িটা দোতলা বাড়ি, বাড়ির চারিপাশে পুলিশ পাহারা রয়েছে। আমিও স্বপনের বাড়ির মেন গেটের পাশে লুকিয়ে থাকি। প্রায় রাত 1টা অবধি চুপচাপ থাকি। তারপর ভাবলাম আজকে আর খুনি মনে হয় আসবে না, তাই স্বপনের বাড়ির থেকে বাইরে পা দিতেই একটা গুলির আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে স্বপনের ঘরে গেলাম। স্বপনের ঘরে গিয়ে দেখি স্বপন বিছানায় পড়ে আছে, আর ওর মাথার থেকে রক্ত পড়ছে, আর পাশে একজন 2 হাত উপরে করে দাঁড়িয়ে আছে, আর মেঝেতে একটা পিস্তল পড়ে রয়েছে। ও মাই গড, তুমি তাহলে সবাইকে খুন করছো? আমি খুন করিনি, আমি খুনিদের শাস্তি দিয়েছি। তাই বলে নিজের বোনকেও মারলে? অপরাধীদের বিচারের কোনো সম্পর্ক নেই, তাদের শুধু শাস্তিই একমাত্র পাওনা। আমার বোন যদি একজনকে এত শাস্তি দিয়ে মারতে পারে, তাহলে আমি কেন পারবো না? আসলে ছেলেটা হচ্ছে রুমার ছোট ভাই রোহিত। যাই হোক, ওকে থানায় নিয়ে যায়। কেন মারলে তুমি সবাইকে? তারা একটি মেয়ের সাথে এমন খারাপ কাজ করার জন্যই এমন শাস্তি দিয়েছি আমি। মেয়েটিকে তুমি চিনতে? হ্যাঁ। কিভাবে চিনতে? আমি ওকে খুব ভালোবাসতাম, ওর জন্য আমি সব কিছু করতে পারি, তাই আমি সবাইকে শেষ করে দিয়েছি। তাই বলে এত ভয়ানকভাবে? স্বাভাবিকভাবেই তো মারতে পারতে। তারা যে মেয়েটিকে কত ভয়ানকভাবে মেরেছে সেটা কি জানেন? কিভাবে?
তারা মেয়েটিকে ধর্ষণ করার পর তার লজ্জাস্থানে ছুরি দিয়ে আঘাত করেছিল, সেই সাথে তাকে শ্বাসরুদ্ধ করে মেরেছে। এরপরে তার লাশটিকে রেল লাইনে ফেলে দিয়েছিল আর তার লাশটি 2 টুকরো হয়ে যায়। তাই তাদের আমিও সামান্য মিল করেই মেরেছি। স্বপনকে কিভাবে মারলে? আপনারা সব জায়গায় পুলিশ রাখার আগে থেকেই আমি স্বপ্নের ঘরে লুকিয়েছিলাম। আচ্ছা, সেই মেয়েটা তো 3 বছর আগে মারা গেছে, তো তুমি এতদিন পরে এদের উপর কেন প্রতিশোধ নিচ্ছ? আগে কেন নাওনি? ও মারা যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়েছিলাম। তার কিছুদিন পর থেকে ও আমার কাছে রোজ আসতো, অনেক কথা বলতো। ওর যে কষ্ট আমি দেখতে পারি না, তাই যতদিন না আমি ওর মৃত্যুর প্রতিশোধ নিব ততদিন ওর আত্মা শান্তি পাবে না। আচ্ছা, তুমি কিভাবে জানলে যে ওরাই খুনি? কারণ আমাদের সম্পর্কটা কেউ জানতো না। সেদিন ওই মেয়েটা আমার দিদির সাথে যাওয়ার আগে আমাকে বলেছিল যে ও আমার দিদি রুমার সাথে কোথাও একটা যাবে। আমার একটু সন্দেহ হয়েছিল, তাই আমি আমার দিদির পিছু পিছু গেছিলাম। আর সেই দিন থেকেই আমার রক্ত টকবক করে ফুটছে। ঠিক সেই সময় হঠাৎ সেই ছায়ামূর্তির উদয় হলো। সুদীপ বাবু, আমার প্রতিশোধের আগুন ঠান্ডা হয়েছে। আমি এখন মুক্ত, আর কোনো বাধা নেই। তুমি এসেছো? দেখো, আমি সবাইকে শেষ করে ফেলেছি। এখন আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। কেউ না, কেউ না, কেউ না। তুমি ভালো থেকো রোহিত। আমি চললাম। অন্ধকারের ছায়া লুকিয়ে গেছে রহস্যের কথা, বিপুল অদৃশ্য আবেগে ভেসে যায় মনের দুঃখ ব্যথা। প্রহরে ঘন অন্ধকারে মৃত্যু হয় কার হাতে, আজকারে লুকিয়ে রেখেছ হৃদয়ে অন্ধকার রাতে। রহস্যময় হত্যার পর অন্ধকারে লুকিয়ে গেছে তার, ভেঙে গেল সন্ধ্যার রহস্য, কে যেন সেই নীল নদীর পার। অজানা হাতে মৃত্যুর ছাপ রয়েছে প্রহরে দালানে, চিন্তা কোথায় গোপনে রহস্যের খেলা চলছে সেখানে। ভুলে গেল সন্ধ্যার বাতাস, হৃদয়ে ধরা পড়ে ভয়, কে যেন সেই অজানা রহস্যের গল্পে নিজেকে হারায়। রহস্যময় হত্যার পর অন্ধকারে লুকিয়ে গেছে তা, ভেঙে গেল সন্ধ্যার রহস্য, কে যেন সেই নদীর পার।